রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশে প্রথম যে এখান থেকে ছাত্রলীগ প্রথম বিতাড়িত হয়। যে অন্তর্বর্তীকালীন সরকার দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ছাত্রদেরও প্রতিনিধিত্ব আছে, ছাত্রদের মধ্যে থেকে দুজন উপদেষ্টা হয়েছে। তো এই স্পিরিটটা যে প্রোটেস্ট করা, একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা, এটা আপনারা আসলে কতদিন ধরে রাখতে পারবেন বলে মনে হচ্ছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় যমুনার ওই পারে অনেক বেশি ম্যাটার করে। আমাদের দিকে অনেকে হয়তোবা সেন্ট্রাল থেকে প্রোগ্রাম ফলো করে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে ওই আশপাশের অঞ্চলগুলো তাকায় থাকে যে আমরা কি ধরনের প্রোগ্রাম করতেছি। এটা তাদেরকে অনেক এনকারেজ করে এবং আমরা এটা থেকে থেমে নাই। আজকে আমাদের সঙ্গে দ্য রেজিস্টার সেন্টারে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মাসুদ রানা। মাসুদ, আপনার কাছে আমি জানতে চাইবো, এই যে আন্দোলনটা হলো, শুরুতে ছিল ছাত্রদের আন্দোলন, পরে সেটা ছাত্র জনতার আন্দোলন হয়ে যায়। শুরু থেকেই যখন ছাত্রদের আন্দোলন ছিল, তখন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানে শিক্ষার্থীরা একটা বড় ভূমিকা রেখেছে। পরবর্তীতে যখন গণঅভ্যুত্থানের দিকে রূপ নিল, তখনও আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা বড় ভূমিকা পালন করেছে। তো এই পুরো বিষয়টা শুরুতে আপনি একটু ছাত্র আন্দোলনের বিষয়টা নিয়ে বলবেন, তারপর আমরা পরবর্তীর এক দফা দাবির বিষয়ে আসবো। আচ্ছা, শুরুর ব্যাপারটা হচ্ছে যে এরকম যে আমাদের রাজশাহীতে মানে আমাদের কোঅর্ডিনেটরের মধ্যে আমি একটা নাম আগে মেনশন করি, তার নাম হচ্ছে সালাউদ্দিন আম্মার। মানে সে পুরো রাজশাহীতে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহীর একদম সাধারণ মানুষের কাছে একদম হিরোর মতো। তো ছাত্র আন্দোলনের যখন একদম শুরুটা হয়, তখন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদম সেন্ট্রাল থেকে যে ধরনের কর্মসূচি আসছিল যুগপৎভাবে, এবং বিশাল বড় বড় কর্মসূচি পালন হচ্ছিল। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশে প্রথম যে এখান থেকে ছাত্রলীগ প্রথম বিতাড়িত হয়, এবং তারই ফলশ্রুতিতে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে দেখা যায় যে সবাই হচ্ছে ছাত্রলীগকে বিতরণ করা শুরু করে। এবং এই যে প্রসেসটা পরবর্তীতে সময়ের সাথে সাথে শুধু আরো বেশি ইন্টেন্সিফাইডই হতে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন বন্ধ ঘোষণা করা হলো, তারপর থেকে আসলে সেই বিশ্ববিদ্যালয়ে কি হলো? আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন বন্ধ ঘোষণা হলো, হল ভ্যাকেন্ট করার পরে একটা নির্দিষ্ট সংখ্যক ছাত্ররা চলে যায়, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয় পরিষদ ছিল তারা খুবই চমৎকার একটা টেকনিক নিল যে আমাদের এই আন্দোলনটাতে যত বেশি পরিমাণে ছাত্র এবং রাজশাহীর সাধারণ মানুষকে কানেক্ট করানো যায়। এই জন্য আমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রুয়েট, রাজশাহী মেডিকেল এবং রাজশাহীর কলেজ থেকে শুরু করে রাজশাহীর যতগুলো মানে প্রতিষ্ঠান ছিল এবং সাধারণ জনতা এবং সাথে সাথে মেয়েদেরকে নিয়ে আলাদা করে মুভ করার যে ব্যাপারটা, আমরা এদের সবাইকে নিয়ে তখন চিন্তা করি। কারণ আমরা তখন বুঝে গেছি যে বিশ্ববিদ্যালয় যেহেতু বন্ধ, হল যেহেতু ভ্যাকেন্ট হয়ে গেছে, যেহেতু ছাত্রছাত্রীরা অনেকে চলে যাবে, তখন আমাদেরকে রাজশাহীর সাধারণ জনতার উপরে নির্ভর করতে হবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ জনতাকে কানেক্ট করার জন্য আলাদা করে ফেসবুক থেকে, গ্রুপ থেকে শুরু করে আলাদা করে গণসংযোগ করাও শুরু করে। এবং রাজশাহীর সাধারণ মানুষজন কিন্তু এটাতে খুব বেশি কানেক্টেড ছিল বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার ঠিক পরবর্তী সময় থেকে। এরপরে ইন্টারনেট চলে যায়, কারফিউ শুরু হয়, তারপর আবার ইন্টারনেট ফিরে আসে, কারফিউ শিথিল হয়। সেই সময়টা দিয়ে যদি একটু বলেন। ইন্টারনেট যখন হচ্ছে ওই সময়টাতে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক বর্তমানে যাদের নাম আছে এবং অনেকেরই নাম নাই, তারা কিন্তু মানে সমন্বয়ক ব্যাপারটা হচ্ছে যে যাদের নাম আছে তারাই যে অগ্রণী ভূমিকা এরকম না, অনেকের নাম নাই, তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয় এবং সমন্বয়কদের বেশিরভাগের বিরুদ্ধেই মামলা হয়। ওই সময়টা দেখা যায় যে ডিজিএফআই, এনএসআই বা ডিবির মানে অনেকের নজরদারিতে থাকার কারণে অনেকে দেখা যায় যে গোপনে চলে যায়। ঠিক তার পরবর্তী সময়ে দেখা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুব গোপনে কিছু ছেলেপেলেকে কানেক্ট করা শুরু করে, বিনোদপুর থেকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিকে আসা শুরু করতো। এবং যখন হচ্ছে কারফিউ শুরু হয় এবং কোথাও মিছিল হচ্ছিল না, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটা চমৎকার কিন্তু মিছিল বের হয়, সেম ডিক্টেটর সালাউদ্দিন আম্মারা বের করছিল। এবং এটা সারা বাংলাদেশে কিন্তু একটা মানে একটা আলাদা একটা গণজোয়ার সৃষ্টি করছিল যে না, রাজশাহী বিশ্ববিদ্যালয় এইরকম দুর্যোগের মধ্যেও একটা মিছিল বের করছে, যে কোনো সময় গুলি হতে পারে, যে কোনো সময় হামলা হতে পারে। জি। আর এরপরে যখন সেন্ট্রাল থেকে মানে ঢাকা থেকে যখন ঘোষণা আসলো যে এক দফা দাবি, শেখ হাসিনার পদত্যাগ, তখন আপনারা তো আগে থেকেই বলছিলেন, আপনারা কিন্তু আগে থেকেই একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছিলেন সরকারের বিরুদ্ধে। তারপর সেন্ট্রাল থেকেও সেই ঘোষণাটা আসছে, তখন আসলে আপনারা কিভাবে? যখন হচ্ছে এক দফার দাবিটা যখন হচ্ছে আমাদের সামনে আসে, আমাদের কিন্তু এই গণ অভ্যুত্থানের ছাত্র এবং জনতা রাজশাহী বিশ্ববিদ্যালয় তখন টার্গেট করলো যে কিভাবে সাধারণ জনগণকে মানে কানেক্টেড করানো যায়। এজন্য আমরা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথমে একটা কাজ করি, মেয়েদেরকে নিয়ে একটা প্রীতিলতা ব্রিগেড গড়ে তুলি, এক নাম্বার। এবং পরবর্তীতে আমি বারবার করে এই কথাটাই বলার চেষ্টা করছি, রাজশাহীর সাধারণ ছাত্র জনতা তারা এত অসাধারণভাবে কানেক্টেড ছিল আন্দোলনের সাথে। যখন এক দফার আন্দোলন শুরু হলো, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে। এবং সেন্ট্রালের যেরকম পলিসি ওইটা বাস্তবায়নের জন্য আমরা একটা টেকনিক্যাল টিম করি। আমাদের ব্যানারটাকে আমরা একটা মেসেজ দিতে চাই, যেহেতু উত্তরবঙ্গের মানে যমুনার ওপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু কালচারাল পরিমণ্ডলে একটা বিশাল বড় একটা ভূমিকা আছে। আমাদের ব্যানার ফেস্টুন থেকে শুরু করে সব কিছুতে সৃজনশীলতার ছাপ রাখার চেষ্টা করি। আপনারা দেখবেন যে রাজশাহী ইউনিভার্সিটির যে ব্যানারগুলো ছিল সবগুলোর কালার কিন্তু ছিল লাল।
জি এবং একই প্যাটার্নে গেছে, যেন জনগণ আমাদের ওই ব্যানারগুলো দেখে বুঝতে পারে যে এটা রাজশাহী ইউনিভার্সিটির ব্যানার, এবং যেন এখানে যেন কোনোভাবে দিগ্ভ্রান্ত হওয়ার সুযোগ না থাকে। যখন এক দফার আন্দোলন শুরু হলো ওই দিন থেকেই মানে পুরা রাজপথে যেন রাজশাহীর সাধারণ মানুষজন আসতে পারে, সাধারণ শিক্ষার্থী আসতে পারে, এবং শিক্ষকরা, একটা ব্যাপার কি, রাজশাহী ইউনিভার্সিটির কিছু প্রগতিশীল শিক্ষক থেকে শুরু করে অনেক শিক্ষক কিন্তু আমাদের আন্দোলনের প্রথম থেকে ছিল, শিক্ষক নেটওয়ার্কের অনেকগুলো মানুষ, জি মামুন হায়দার স্যার থেকে শুরু করে অনেক মানুষ, আব্দুল আল মামুন স্যার থেকে শুরু করে এনারাও কিন্তু কানেক্টেড ছিল। মানে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির টার্গেট ছিল আমরা সকল স্তরকে কিভাবে কানেক্ট করতে পারি, এবং এইটার জন্য আমরা টেকনিক্যালি কাজগুলো করছি। মানে প্রত্যেকটা স্তরের প্রতিনিধিদের সাথে আমরা সরাসরি কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করছি, এবং আমরা সফল ছিলাম, কারণ রাজশাহীতে লাস্ট 2 দিন একদম গণজোয়ার ছিল। জি। এরপর যখন 5 তারিখ খবর এলো যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তারপরের রিয়াকশনটা যদি আপনি- আচ্ছা, যখন হচ্ছে মানে সমস্যাটা হয় হচ্ছে, আমরা তো জানি যে আওয়ামী রিজিম এখানে প্রত্যেকটা জায়গাতে তাদের ফ্যাসিস্ট প্রতিনিধি রেখে গেছিল। যখন আসলে আইন শৃঙ্খলা রক্ষা করা তো ছাত্রদের কাজ না, জি। কিন্তু যখন আমরা দেখি 5 আগস্টের পরে রাজশাহীতে একটা বিশাল বড় প্রশাসনিক ভ্যাকিউম ক্রিয়েট হয়, কারণ রাজশাহীর প্রত্যেকটা থানা জ্বালিয়ে দেওয়া হয়। এই 5 প্রতিটা থানা আগস্ট জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রায় মতিহার থানা বাদে রাজশাহী মহানগরের সিটি কর্পোরেশনের ভিতরে যতগুলো থানা ছিল প্রায় প্রত্যেকটা জ্বালিয়ে দেওয়া হয়। তখন আমরা সিদ্ধান্ত নিলাম এই মুহূর্তে আমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় একমাত্র যারা এখনো পর্যন্ত কিন্তু কোনো বিজয় মিছিল করি নাই, কারণ জি। আমরা ওই সময় নীতিগতভাবে সিদ্ধান্ত নেই আমাদের যে বিজয়ের যে হচ্ছে যে কনসেপ্টটা, আলটিমেটলি টোটাল নিরাপত্তা থেকে শুরু করে সকল সংস্কার যখন আসবে আমরা তখন বিজয়ের মিছিল বের করব। তখন আমরা সিদ্ধান্ত নিই প্রথম কাজ, এই রাজশাহীকে কোনোভাবে, যেমন ঢাকাতে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, এগুলো করতে দেওয়া যাবে না। আমরা ইমিডিয়েটলি রাজশাহীর অনেকগুলো মানে গুরুত্বপূর্ণ জোন, সেগুলোতে আমরা কি করি, ভলান্টিয়ার নিই, কয়েক হাজার ভলান্টিয়ারকে তদারকি করার জন্য আমরা একটা ভলান্টিয়ার টিম গঠন করি। রাজশাহী চিড়িয়াখানা, রাজশাহী হচ্ছে নগর ভবন, রাজশাহী পুলিশ লাইন, রাজশাহী হচ্ছে হাইটেক পার্ক থেকে শুরু করে, এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে সার্ভাইলেন্স, এইটা আমরা গঠন করি, এবং এইটা আমাদের 17 তারিখ পর্যন্ত চলতে থাকে। এবং আমরা একটা জিনিস করছি, রাজশাহী হচ্ছে সিটি কর্পোরেশনের যে নগর ভবনটা আছে, এই নগর ভবনের ফিরে যাওয়া 70 থেকে 80% জিনিসপত্র আমরা রিকভার করে ফেলি। হাইটেক পার্কের বেশি সেটা কিভাবে আমরা আহ্বান জানাই তরুণদেরকে, রাজশাহীর তরুণদের মাধ্যম দিয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে আমরা সবাইকে আহ্বান জানাইছি বারবার করে যে রাষ্ট্রের যতটুকু ক্ষতি হওয়ার হয়ে গেছে, কিন্তু আপনারা এই মুহূর্তে যে যার কাছে যেই মালামাল আছে আপনারা ফেরত দিয়ে যান, এবং আমাদের ডাকে তারা বেশিরভাগ মানুষজনই সাড়া দেয়। এবং তার পরবর্তীতে সময়ে যখন হচ্ছে এই সময়টাতে আমরা আরেকটা কাজ করার চেষ্টা করি, প্রশাসনের সাথে মিটিংয়ে বসি, এবং আমরা প্রায় প্রত্যেকটা থানায় আমরা নিজেরা পার্সোনালি যাই এবং ওসিদেরকে বলি আপনারা থানায় ফেরত আসুন। আমরা রাজপাড়া থানা থেকে ওনাদেরকে পুলিশের ড্রেস, ওই সময় পুলিশরা অনেক ভয় পাচ্ছিল, আমরা বলছি আপনাদের লাইফে যদি কোনো থ্রেট থাকে আমরা পার্সোনালি লায়াবিলিটি নিচ্ছি, আমাদের লাশের উপর দিয়ে আপনাদেরকে মারতে হবে। কিন্তু আমরা মানুষের কাছে এই মেসেজটা দিতে চাচ্ছিলাম যে আমাদের আন্দোলনটা এখনো শেষ হয়নি, আমরা সবাইকে নিয়ে, পুলিশদেরকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে আমরা পুরো রাজশাহী শহরটা প্রদক্ষিণ করছি, এবং প্রত্যেকটা থানায় গিয়ে ওনাদেরকে এই মেসেজটা দিছি যে আমরা আপনাদের সাথে আছি। আপনি বলছিলেন যে অনেক লুট হওয়া মালামাল আপনারা জি, উদ্ধার করতে জি, পেরেছেন, জি। সেটা নিয়ে যদি একটু বিস্তারিত আমাকে বলেন। লুট হওয়া মালামাল বলতে নগর ভবনের ভেতরে কিন্তু অনেক ইলেকট্রনিক সামগ্রী ছিল, অনেক কিছু ছিল। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় কিছু নগদ টাকা ছিল। আমরা দেখছি কিছুদিন আগে সাটিকাপের এক ভাই হচ্ছে কিন্তু হচ্ছে অনেক টাকা কিন্তু ফেরত দিয়ে সাটিকা গেছে। বলতে যে সাটিকাপের হচ্ছে যে নির্মাতা, একজন, হ্যাঁ, জি 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 জি। তো নির্মাতা, জি। আমরা হচ্ছে মানে একটা প্রতিষ্ঠানের ভেতরে যেই ধরনের জিনিসপত্র থাকে এগুলো তো তারা বেশিরভাগই বের করে নিয়ে গেছিল, প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স, তারপর চেয়ার টেবিল থেকে শুরু করে সবই লুট হয়ে গেছিল, এবং পরবর্তীতে এই সব কিছুই কিন্তু ফেরত আসে। এরকম না যে আমরা নিজেরাই ফেরত আনছি, আমরা হচ্ছে সবাইকে একটা ওপেন আহ্বান জানাইছি যে আপনারা আপনাদের জায়গা থেকে এই যে 24-এর যে আন্দোলনটা হয়েছে এই স্পিরিটে যদি আপনারা বিশ্বাস করেন, আপনারা দয়া করে আপনাদের জায়গা থেকে মালামাল ফেরত দিয়ে যাবেন। অনেক মানুষকে আসলে আহ্বানও জানানো হয়নি, তারা নিজে থেকেই জিনিসটা হয়তোবা নিজেদের কাছে রাখছিল, পরবর্তীতে এসে ফেরত দিয়ে গেছে। এবং আরো কিছু তথ্য দিই, আমরা ওই সময়টাতে রাজশাহীতে প্রত্যেকটা মোড়ে মোড়ে মানে ভলান্টিয়ারদেরকে সেট করা হয়েছে। অনেকের ক্ষেত্রে অনেক অনাকাঙ্ক্ষিত হয়তো বা ঘটনা ঘটে যায়, সবার হাতে তো কন্ট্রোল থাকে না, কিন্তু আমরা কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করছি। আমরা অনেক অস্ত্র কি ধরনের অস্ত্র, কি রকম ধরনের? পুলিশের কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। তারপরে হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, তারা যে ধরনের অস্ত্র তারা বের করে নিয়ে যেতে চাচ্ছিল সে ধরনের অস্ত্র কিন্তু উদ্ধার হয়েছে, প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। আপনারা, আমি যদি একটু ইন্টারাপ্ট করি, আপনারা যখন ছাত্রলীগ বের করা শুরু করলেন রাজশাহীতে, তখনও কিন্তু ছাত্রলীগের রুম থেকে কিছু বোধহয় অস্ত্র হ্যাঁ ওই সময় উদ্ধার হয়েছিল। আর এরপরে যে অস্ত্রগুলো উদ্ধার করছেন সেটা কি ওই যে থানা জ্বালিয়ে দেওয়ার ওটার সঙ্গে কোনোভাবে কানেক্টেড? আচ্ছা, এই অস্ত্রগুলো হচ্ছে
থানা থেকে কিছু লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়েছে এইটা, এবং বেশিরভাগ অস্ত্র আমাদের বিশ্ববিদ্যালয়ের বাইরে যে মহানগর বা এখানকার যে অস্ত্রগুলো ছিল তারা অ্যাম্বুলেন্সের মাধ্যমে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। আবার এই সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী কিন্তু বিভিন্ন রকম মাদকদ্রব্য রাজশাহী শহরের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করছে। রাজশাহী যারা ভলান্টিয়ার ছিল একদিন তারা 85 কেজি গাঁজা উদ্ধার করছে, এবং প্রতিদিন কোনো না কোনো জায়গা থেকে গাঁজা উদ্ধার করে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছে দিছে। এবং 7 তারিখের পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কেরা মনে হয় প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা করে ঘুমাতো, কারণ আমাদের কাছে বিভিন্ন সময় গভীর রাতে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতো এখানে আসতে হবে। একদিন একজন মহিলা আটক হলো, প্রায় 2 থেকে 3 হাজার মানুষ তাকে ঘেরাও করছে, আমরা কিন্তু তাকেও গিয়ে রেস্কিউ করছি। ওনার পরিচয় ছিল আওয়ামী লীগ, কিন্তু আমাদের কথা হচ্ছে যে একজন মানুষ মাস মুভে মারা যাবে এটাতে আমরা বিশ্বাস করি না, আমরা একটা ডিউ প্রসেসে বিশ্বাস করি এখন। সো সে যদি অপরাধ করে থাকে তাহলে আইন শৃঙ্খলা আদালত আছে, সব কিছু আছে, ওর মাধ্যমে তারা ইয়ে হবে। আমরা কিন্তু এটাও করছি। এবং আমরা যেটা বলার চেষ্টা করতেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্দোলন এখনো স্থিমিত করে নেই। আমরা যখন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিল, আমরা ইমার্জেন্সি ভিত্তিতে রাত 7:30টার সময় একটা প্রোগ্রাম দিই, এবং ওই প্রোগ্রামে 5 থেকে 6 হাজার মানুষ আসে কিন্তু। এবং পরবর্তীতে আমরা 15ই আগস্টে রাজশাহীতে 3টা পয়েন্ট থেকে আন্দোলনের জন্য লং মার্চ করা শুরু করি, এবং রাজশাহী একটা 15ই আগস্টে একটা গণসমুদ্র পরিণত হয়ে যায়। আমরা তারপরে যখন মৌমিতাকে নিয়ে যে ঘটনাটা ঘটলো, আমরা কিন্তু এটাকে নিয়েও হচ্ছে বিশাল বড় বড় প্রোগ্রাম। মানে এটা ভারতে যে ঘটনাটা, জি জি, ভারতের মৌমিতার যে ঘটনাটা ঘটলো, কারণ আমাদের একটা স্পিরিট হচ্ছে যে কোনো বৈষম্য, যে কোনো অন্যায় সেটার বিরুদ্ধে। সেন্ট্রাল থেকেও আমাদের জন্য কর্মসূচি দিচ্ছে, এবং আমরা এখনো পর্যন্ত সেই কর্মসূচিগুলোকে পালন করতেছি। কারণ কি, রাজশাহী বিশ্ববিদ্যালয় যমুনার ওই পারে অনেক বেশি ম্যাটার করে। আমাদের দিকে অনেকে হয়তোবা সেন্ট্রাল থেকে প্রোগ্রাম ফলো করে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে ওই আশপাশের অঞ্চলগুলো তাকায় থাকে যে আমরা কি ধরনের প্রোগ্রাম করতেছি, এটা তাদেরকে অনেক এনকারেজ করে। এবং আমরা এটা থেকে থেমে নাই, আমরা এটা করতেছি, সেন্ট্রাল প্রোগ্রাম দিচ্ছে, আমরা এটাকে আর একটু আমাদের মতো করে জায়গা করে যতটুকু ফ্লারিশ করা যায় ওটা আমরা করার চেষ্টা করতেছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় সমন্বয়কদের নিয়ে অনেক কথা উঠতেছে, যে সমন্বয়করা তাদের প্রভাব প্রতিপত্তি করে। আমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সাথে একটা মিটিং করছি, এবং আমরা তাদেরকে একটা জিনিস, আমরা 4 এবং 5 নাম্বার পয়েন্ট, 2টা পয়েন্ট অ্যাড করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো হলে সমন্বয় পরিচয়ে কোনো ধরনের কেউ সুযোগ সুবিধা লাভ করতে পারবে না, এবং তারা যদি হলে উঠতে চায় তাহলে অবশ্যই হলের নিয়ম কানুন মেনেই তাদেরকে হলে উঠতে হবে। এবং হলে কোনো জায়গায় সমন্বয় পরিচয় বা ক্ষমতার প্রদর্শন করে এ ধরনের নাম, ব্যানার, ফেস্টুন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমরা মানুষের কাছে যে এই যে সমন্বয়কদের একটা ন্যারেটিভ বিভিন্ন মহল থেকে ওঠার চেষ্টা করছে, এটা বলার চেষ্টা করছি যে দেখেন, আমরাও যেন অন্যায় সুবিধা না নিতে পারি, এইটাও আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র আন্দোলন আছে আমরা কিন্তু এটা করছি, এবং এটাকে সবাই খুব বেশি পজিটিভলি নিছে। তো আপনার কথাগুলো খুবই অনুপ্রেরণা দেয় আমাদেরকে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, এখানে আপনি বলছিলেন যে সকল অন্যায়ের বিরুদ্ধে আপনারা সজাগ আছেন এখনো, এবং স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন এর আগে, তার বক্তব্য ধরেও আপনারা একটা বড় প্রোটেস্ট করেছেন। কিন্তু এখন যে অন্তর্বর্তীকালীন সরকার দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু ছাত্রদেরও প্রতিনিধিত্ব আছে, ছাত্রদের মধ্যে থেকে 2জন উপদেষ্টা হয়েছেন। তো এই স্পিরিটটা যে প্রোটেস্ট করা, একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা, এটা আপনারা আসলে কতদিন ধরে রাখতে পারবেন বলে মনে করছেন? আমার একটা বিশ্বাস যে আগেকার যে আন্দোলনগুলো ছিল আর এই আন্দোলনগুলোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এই আন্দোলনে প্রত্যেকটা ছাত্র নিজে থেকে আলাদা আলাদা স্পিরিট, আমরা যদি কোনোভাবে দিকভ্রান্ত হয়েও যায় না, আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স দেওয়ার জন্য একটা অথরিটি ক্রিয়েট হয়ে গেছে সারা দেশে। তো আমার কাছে মনে হয় এই স্পিরিটটা এত সহজে বিলীন হবে না, এই স্পিরিট শেষ পর্যন্ত থেকে যাবে। এবং আমরাও যদি ভুল করি বা আমাদের উপরেও যদি ভুল করে, আমরা সবাইকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে পারবো, অতটুকু স্পিরিট আমাদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত